একটি অসহায় ছেলে হঠাৎ করেই ওর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর টাকার অভাবে নিজেকে বিবাহিত মহিলাদের কাছে বিকিয়ে দিতে বাধ্য হয় ছেলেটি। আর ওই বিবাহিত মহিলারাই ছেলেটিকে নিয়ে যা ইচ্ছা তাই করত। আর বাধ্য হয়ে টাকার জন্য এই সবকিছু ছেলেটির মাথা পেতে মেনে নিতে হতো। এই সবকিছু ছেলেটি যে শুধু টাকার জন্য করছে তা কিন্তু নয়। ছেলেটির ছোট্ট ছোট্ট দুটি বোন আছে। ওই বোন দুটি একটি গার্লস হোস্টেলে থেকে পড়াশোনা করে। হঠাৎ করেই একদিন ওকে ওর দুই বোন ফোন দিয়ে বলে যে এই গার্লস হোস্টেলটা ভালো না, ওদেরকে দেহ ব্যবসা করানোর জন্য প্রেসার দেওয়া হচ্ছে। আর তাই যেইভাবেই হোক ওদেরকে যেন ওই গার্লস হোস্টেল থেকে বের করে ওর কাছে নিয়ে আসা হয়। এই কথা শুনে ছেলেটি আরো পাগল হয়ে যায়। আর তাই ছেলেটির কষ্ট করে জমানো সমস্ত টাকা নিয়ে যখন ছেলেটি তার বোনদেরকে ওই এতিমখানা থেকে ছাড়াতে যাবে, আর তখনই সে জানতে পারে তার সেই পরিশ্রমের টাকা কেউ একজন নিয়ে পালিয়ে গিয়েছে। আর তাই রাগের বশে ছেলেটি সহ্য না করতে পেরে একটি খুন করে ফেলে। শেষমেশ এই ছেলেটির পরিণতি কি হয়? ও কি ওর দুই বোনকে ওই নোংরা হোস্টেল থেকে বের করতে পারে? ও কি আবার ফিরে যেতে পারে ওর সুন্দর জীবনে, নাকি এই নোংরা জগতে বেঈমান মানুষের পাল্লায় পড়ে ওর জীবনটাই চলে যায়? সেটাই আজকে আমরা জানতে চলেছি। হ্যালো ভিউয়ার্স, মুভিগ্যাজমে আপনাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। একটি ছেলের জীবনের কিছু কষ্টকর মুহূর্ত নিয়ে এই মুভিটি। এই মুভিটির নাম বিয়ে পাশ। সো আর সময় নষ্ট না করে সরাসরি এই মুভিটির এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। কিন্তু ভিউয়ার্স, তার আগে এই মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে এটার মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারা যদি কোনো মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই মুভিটিরও এক্সপ্লেনেশন করার জন্য। আর বরাবরের মতো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সো চলুন শুনে আসা যাক বিয়ে পাশ। মুভির শুরুতেই আমরা দেখতে পাই হরিয়ানার একটি গ্রাম। সেই গ্রামের একটি বাসায় মুকেশ নামে একটি ছেলেকে হঠাৎ করেই মুকেশের বাবা মা একটি দুর্ঘটনায় মারা যায়। একদিনের মধ্যে ছেলেটি পুরো এতিম হয়ে যায়। মুকেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, কারণ মুকেশ শুধু একাই নয়, এখন ওর দেখতে হবে ওর দুটি ছোট ছোট বোনকেও। মুকেশ এখনো কলেজে পড়ে, তাই ওর দাদা সিদ্ধান্ত নেয় যে মুকেশকে দিল্লি পাঠিয়ে দিবে ওর ফুপুর বাসায়, যাতে করে দিল্লিতে থেকে ওর পড়াশোনা কমপ্লিট করে ও সেখানেই যেন একটা ভালো চাকরি পায়। কিন্তু মুকেশের এইরকম কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও মুকেশকে দিল্লিতে ওর ফুপুর বাসায় যেতে হয়। দিল্লিতে ওর ফুপুর বাসাটা বেশ ছোট। তার উপরে ওর ফুপুর যেই ছেলেটি আছে তার সঙ্গে মুকেশের সম্পর্ক তেমন একটা ভালো না। কথায় কথায় মুকেশকে তার কাজিন অনেক ছোট করে। কিন্তু তারপরেও মুকেশ ধৈর্য ধরে সেখানে থেকেই কলেজে ওর বিয়ে পাশটা কমপ্লিট করার চেষ্টা করছিল। প্রত্যেকদিন মুকেশ কলেজ শেষ করে ওর বাসার পাশে একটি কবরস্থান ছিল, আর সেখানেই একা একা দাবা খেলতে যেত, কারণ মুকেশের দাবা খেলাটা অনেক পছন্দ। একদিন এইভাবে বসে একা একা দাবা খেলার সময় ওই কবরস্থানেই ওর সঙ্গে আরেকটি লোকের পরিচয় হয়। আর এই লোকটির নাম হচ্ছে জনি। জনিও দাবা খেলতে অনেক পছন্দ করত। দুজনের পছন্দের গেম একই হওয়ার কারণে দুজনের বন্ধুত্ব হতেও বেশি সময় লাগে না। জনি ওর পরিচয় দেয় যে ও এই কবরস্থানেরই কেয়ারটেকার। জনি ওর বিষয়ে আরো বলে যে ওর ফ্যামিলির সবাই মরিশাসে থাকে, ও একাই এখানে থাকে। টাকা পয়সার অভাবে বেচারা নিজেও মরিশাস যেতে পারছে না, কিন্তু কখনো যদি সে টাকা পায় তাহলে অবশ্যই এই দেশ ছেড়েও মরিশাস চলে যাবে। সেই দিনটা দুজনের এইভাবেই কাটে। পরের সিনে আমরা দেখতে পাই মুকেশ ওর ফুপুর কাছে 1000 টাকা চায়, কারণ টিউশনি করার জন্য ও কিছু লিফলেট বানাবে। কিন্তু ওর ফুপি ওকে টাকাটা তো দেয়ই না, উল্টো ওকে আরো অনেকগুলো কথা শোনায়। বাধ্য হয়ে মন খারাপ করে মুকেশ বের হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মুকেশের ফুপু তার বাসায় ওই এলাকারই কিছু ভাবিদেরকে নিয়ে একটি কিটি পার্টির আয়োজন করে, আর সেই পার্টিতে সব মহিলাদেরকে খাবার সার্ভ করছিল মুকেশ। তখন আমরা সেখানে একটি মহিলাকে দেখতে পাই। এই মহিলাটির নাম সারিকা, আর এই সারিকার হাজবেন্ডের নাম হচ্ছে খান্না। আর এই খান্নার অফিসেই চাকরি করে মুকেশের ফুপা। আর তাই মুকেশকে ওর ফুপি বলে সারিকার যেন ভালোভাবে খেয়াল রাখে। মুকেশ যখন ওইখানে সবাইকে খাবার সার্ভ করছিল তখন সারিকা আর ওর বান্ধবীরা মুকেশের সঙ্গে টিটকারি করে অনেক অশ্লীল কথা বলছিল, আর সেগুলো শুনে মুকেশ কোনো কথা না বলে চুপ করে ওর কাজ করে যাচ্ছিল। পরের সিনে আমরা দেখতে পাই মুকেশের ফুপি ওকে সারিকার বাসায় পাঠায় কিছু কাজ করে দেওয়ার জন্য। মুকেশ যখন সারিকার বাসায় গিয়ে পৌঁছায় তখন সারিকা ওকে দেখে ভিতরে আসতে বলে আর সোফায় বসতে বলে। কথা মতন মুকেশ যখন সোফায় গিয়ে বসে তখন ও দেখতে পায় সারিকা ওর খুব কাছে এসে বসেছে, আর আবারও ওর সঙ্গে অনেক অশ্লীল কথা বলছে। আর এক পর্যায়ে মুকেশ দেখতে পায় ওর সামনে দাঁড়িয়েই সারিকা ওর সমস্ত জামা কাপড় খুলে ফেলছে। এইরকম একটি দৃশ্য দেখে মুকেশের কাছে প্রথম অনেক ভয় লাগে, কারণ এর আগে তো মুকেশ এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি হয়নি। আর এরপর একরকম জোর করেই মুকেশের সঙ্গে সারিকা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর সেই দিনের পর থেকে আস্তে আস্তে সারিকা আর মুকেশের মধ্যে শারীরিক সম্পর্ক আরো বাড়তে থাকে।
আর প্রত্যেকদিন মুকেশকে সারিকা কিছু টাকাও দিত, যাতে করে মুকেশ নতুন কিছু জামা কাপড় কিনতে পারে। হয়ও ঠিক তেমনই, মুকেশ কিছু জামা কাপড়ও কিনে, যেটা দেখে মুকেশের ফুপি অনেক অবাক হয়ে যায় আর ওকে জিজ্ঞেস করে তুই টাকা পেলি কোথায়। তখন মুকেশ তাকে বলে যে আমি কিছু নতুন টিউশনই পেয়েছি। আর এইদিক দিয়ে মুকেশ আর সারিকার সম্পর্ক আস্তে আস্তে গভীর হচ্ছিল। মুকেশকে সারিকা এতটাই পারদর্শী বানিয়েছে যে এখন মুকেশ যে কোনো সময় যে কোনো মেয়েকেই স্যাটিসফাইড করতে পারবে। এদিক দিয়ে মুকেশ মনে মনে ভেবেছিল সারিকা মনে হয় ওকে অনেক ভালোবেসে ফেলেছে, কারণ মুকেশও সারিকাকে ভালোবেসে ফেলেছে। পরের সিনে আমরা দেখতে পাই হঠাৎ করেই মুকেশ একদিন সারিকার বাসায় গিয়ে পৌঁছয় আর দেখতে পায় সারিকার হাজবেন্ড খান্না ড্রয়িং রুমে বসে আছে। মুকেশকে দেখা মাত্রই খান্নার বয়স্ক মা খান্নাকে বলে উঠে যে এই ছেলে প্রত্যেক দিনই আমাদের বাসায় আসে। আর সারিকার রুমে গিয়ে ওরা দুজন ঘন্টার পর ঘন্টা কি জানি করে। আর এই কথা শুনে খান্না অনেক অকওয়ার্ড ফিল করে, কারণ খান্না জানে ওর মার মানসিক অবস্থা তেমন একটা ভালো না। আর তাই তখনই খান্না ওর মাকে সেখান থেকে নিয়ে অন্য রুমে রেখে আসে। সারিকা তখন দ্রুত ভেতরের রুম থেকে কিছু নোংরা কাপড় এনে মুকেশকে দেয় আর ওর হাজবেন্ডের সামনে মুকেশকে লন্ড্রিওয়ালা পরিচয় দেয়। মুকেশ সেই দিনের মতো সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মুকেশের দাদা মারা গিয়েছে। মুকেশ আবারও হারিয়ানায় যায়। এতদিন ওর দাদা জীবিত থাকার কারণে ওর দুই বোনকে ওর দাদাই দেখাশোনা করতো, কিন্তু এখন সেও নেই। মুকেশ অনেক টেনশনে পড়ে যায় ওর দুই বোনকে নিয়ে। বাসার সব সিনিয়র মানুষরা মিলে সিদ্ধান্ত নেয় ওর দুই বোনকে গার্লস হোস্টেলে দিয়ে দেওয়া হবে, যেটা মুকেশ কোনোভাবে চাচ্ছিল না, কিন্তু তারপরেও কিছু করার ছিল না। মুকেশের এত টাকাও নেই যে ওর বন্ধুটোকে ওর সঙ্গে এনে রাখবে। আর তাই এখন মুকেশের অনেক টাকা দরকার ওর দুই বোনকে ওর নিজের কাছে এনে রাখার জন্য। আর এই বিষয়টা জানতে পারে সারিকা, আর জানতে পারার পরই মুকেশকে একটি কাজ দেয়। সারিকা ওকে একটি মহিলার অ্যাড্রেস দেয় আর বলে ওই মহিলার সঙ্গে গিয়ে দেখা করতে। মহিলা যা বলবে সে যেন ঠিকঠাক ভাবে করে, তাহলে অনেক টাকা পাবে। সারিকার কথা মতন মুকেশ চলে যায় ওই মহিলার বাসায়, কিন্তু বাসার ভিতরে যাওয়া মাত্রই মুকেশ দেখতে পায় যে ওই মহিলা ওর সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছে, মানে জোর জবরদস্তি করে মুকেশের সঙ্গে ওই মহিলা শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। আর তাই মুকেশ তখনই ওই বাসা থেকে বেরিয়ে চলে আসে সারিকার কাছে আর এই সব ঘটনা সারিকাকে খুলে বলে। মুকেশ আরো বলে যে আমি টাকার জন্য কোনো মানুষের সঙ্গে এরকম নোংরা কাজ করতে পারবো না। কিন্তু তখন সারিকা মুকেশকে অনেক বুঝায়। সে বলে যে দেখো, তুমি যদি এই কাজটি না করো তাহলে তুমি টাকা ইনকাম করতে পারবে না। তুমি জানো টাকা ইনকাম করা কত কষ্ট। তুমি কি চাও সারা জীবন তোমার এই আত্মীয়র বাসায় থেকে যেতে? তোমার বোনদেরকে কখনো তুমি তোমার কাছে আনতে চাও না? ওরা কি সারা জীবন ওই হোস্টেলেই পড়ে থাকবে? এই সমস্ত কথা শোনার পর মুকেশ এক পর্যায়ে রাজি হয় এই কাজটি করার জন্য, কিন্তু পাশাপাশি ওর কাছে কষ্ট লাগে এই বিষয়টা ভেবে যে ও ভেবেছিল সারিকা হয়তো ওকে ভালোবাসে, কিন্তু না, সারিকা ওকে ভালোবাসে না। এতদিন সারিকা ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে শুধু একমাত্র ওকে ট্রেনিং দিয়ে একটি মেল স্কট বানানোর জন্য। আর যখন সারিকা বুঝতে পেরেছে যে এখন মুকেশ একজন ভালো মেল স্কট হয়ে গিয়েছে, আর তাই ওই দিনই মুকেশকে প্রথম একটি ক্লায়েন্টের কাছে পাঠানো হয়। এই বিষয়টায় মুকেশের কষ্ট লাগলেও ওর কিছু করার থাকে না, কারণ এই মুহূর্তে মুকেশের অনেক টাকা দরকার। সারিকা তখন ওকে আরো বলে যে আজকের পর থেকে তুমি যতগুলো ক্লায়েন্টের কাছে যাবে ওরা তোমাকে যেই পেমেন্ট করবে তার অর্ধেক তুমি আমাকে দিবে, কারণ এই সব ক্লায়েন্ট আমি তোমাকে জোগাড় করে দিব। এটা বলে সারিকা ওকে একটি মোবাইল দেয় আর তার সঙ্গে ওকে একটি ডায়েরিও দেয়। আর ওই ডায়েরির ভিতরেই সমস্ত মহিলাদের ডিটেইল ছিল, আর ওদেরকে গিয়েই মুকেশের স্যাটিসফাইড করতে হবে। কিন্তু মুকেশ ওদেরকে পাল্টা কোনো কোয়েশ্চেন করতে পারবে না। ওর শুধু কাজ হবে ওই মহিলাদের কাছে গিয়ে ওদেরকে স্যাটিসফাইড করে আবার সেখান থেকে চলে আসা। কথা মতন পরদিন থেকেই মুকেশ তার ক্লায়েন্টদেরকে একে একে ফোন দিতে থাকে, আর প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে মুকেশ গিয়ে দেখা করে, আর প্রত্যেকটা ক্লায়েন্টকে ওর ফিজিক্যালি স্যাটিসফাইড করতে হয়। আর এইভাবেই আস্তে আস্তে মুকেশের বেশ টাকা পয়সা হয়ে যায়। সেখান থেকে ওর পড়াশোনা বাবদ ও নিজে কিছু রাখতো আর বাকিটা ওর বোনদেরকে পাঠিয়ে দিত। এইভাবেই মুকেশের ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন গার্লস হোস্টেল থেকে মুকেশকে ওর বোন সোনু ফোন দেয়, আর ফোন দিয়ে মুকেশকে বলে যে ভাইয়া, আমরা এই হোস্টেলে থাকতে চাই না, আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও। মুকেশ জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন মুকেশকে ও খুলে বলে যে ভাইয়া, প্রত্যেকদিন রাতে আমরা দেখতে পাই এই হোস্টেলের মেয়েরা বাহিরে যায়, যখন ওরা ফিরে আসে তখন আমরা দেখি ওদের কাছে অনেক টাকা। ওরা আমাদেরকেও জোর করে ওদের সঙ্গে যেতে। আমাদের কাছে মনে হচ্ছে এই হোস্টেলটা ভালো না ভাইয়া, যে করেই হোক তুমি আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও। এই কথা শুনে মুকেশ অনেক টেনশনে পড়ে যায়, আর সে তার বোনদেরকে কথা দেয় যে যে করেই হোক আমি তোদেরকে এখান থেকে দ্রুতই আমার কাছে নিয়ে আসবো। এই ঘটনার কিছুদিন পরে মুকেশের সঙ্গে একটি ছেলের পরিচয় হয়। ছেলেটি তার নাম বলে পিএইচডি, আর ছেলেটি তার পরিচয় দেয় একজন মেল স্কট হিসেবে। কিন্তু মুকেশের সঙ্গে এই ছেলেটির ডিফারেন্স হচ্ছে এই ছেলেটি দেহ ব্যবসা করে সার্ভিস দেয় শুধু পুরুষদেরকে, যেখানে মুকেশ দেহ ব্যবসা করে সার্ভিস দেয় অনলি মহিলাদেরকে।
পরের সিনে আমরা দেখতে পাই মুকেশের কাছে ওর একটি ক্লায়েন্ট আসে। এই মহিলাটির নাম হচ্ছে সুভাষিনী। সুভাষিনী মুকেশকে বুক করেছে আর ওর সঙ্গে ওর একটি হোটেলে দেখা করার কথা মতন মুকেশ ওই হোটেলে যাওয়ার পরে যখন মুকেশ ওর সঙ্গে কিছু করার জন্য এগিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে মহিলাটি বাধা দেয়। আর তখন মহিলাটি মুকেশকে বলে যে আমি তোমাকে বুক করেছি ঠিকই, কিন্তু কোনো খারাপ কিছু করার জন্য নয়। আসলে আমার একটু কোম্পানির দরকার ছিল, কারণ বিগত অনেক বছর ধরে আমার হাজবেন্ড হসপিটালে কোমায় পড়ে আছে। আমি একাকী থাকতে থাকতে অনেক ক্লান্ত আর বোর হয়ে গিয়েছি। তাই আমি এরকম একজন মানুষ খুঁজছিলাম যার সঙ্গে আমি কিছুক্ষণ কথা বলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমার মনটাকে আমি একটু শান্ত করব। আর আমার তোমার সঙ্গে কথা বলেও সত্যি আমার মনটা অনেক হালকা হয়েছে। মুকেশও এইসব কথা শুনে মহিলাটির সঙ্গে ওর আর কোনো কিছু করার ইচ্ছেও হয় না। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে মহিলাটির ফোনে হসপিটাল থেকে কল করে বলা হয় যে তার হাজবেন্ড মারা গিয়েছে। মহিলাটি তখন আর একটু দেরি না করে সঙ্গে সঙ্গে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। মহিলাটি একা ডেড বডি নিয়ে বাসায় আসতে পারবে না এটা ভেবে মহিলাটির সঙ্গে মুকেশও যায়, আর হসপিটাল থেকে তার হাজবেন্ডের ডেড বডিটি নিয়ে মহিলাটির বাসা পর্যন্ত তাকে এগিয়ে দেয়। মহিলাটিও মুকেশকে অনেক কৃতজ্ঞতা জানায়। সেখান থেকে মুকেশ আবারও ওই হোটেলে চলে যায়, কারণ সেখানে মুকেশ কিছু জিনিস রেখে এসেছিল। কিন্তু ওই হোটেলে যাওয়ার পরই সে দেখতে পায় ওই বিছানায় সারিকা শুয়ে আছে, আর সারিকা ওকে দেখে বলছে যে রুম এত গুছানো কেন, তুমি কি ওর সাথে কিছু করনি? মুকেশ তখন সমস্ত ঘটনা সারিকাকে খুলে বলে। এই সমস্ত কথা শুনে সারিকার কাছেও বেশ ভালো লাগে। সারিকা তখন মুকেশকে গাড়ি দিয়ে তার বাসায় ড্রপ করে দিচ্ছিল। গাড়ি করে যখন ওরা বাসায় আসছিল তখন সারিকা মুকেশকে বলে যে তুমি যদি আমার বাসায় আসো তাহলে আসার আগে অবশ্যই আমাকে কল করে আসবে, কারণ আমার হাজবেন্ড মনে হয় আমাকে সন্দেহ করছে। কাউকে কিছু না জানিয়েই যে কোনো মুহূর্তে সে বাসায় চলে আসে। এরপর সারিকা মুকেশকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। সেখান থেকে বাসায় আসার পরই মুকেশ দেখতে পায় ওর রুমের ওয়ার্ড্রোফের ড্রয়ারটা ওর কাজিন খোলার চেষ্টা করছে, আর এটা দেখেই মুকেশ তাকে জিজ্ঞেস করতেই সে তেমন কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। মুকেশ তখন দ্রুত ওই ওয়ার্ড্রোফটা খুলে, কারণ ওই ওয়ার্ড্রোফের ভিতরে মুকেশের এতদিনের জমানো যত টাকা ছিল সব রাখা ছিল, আর ভাগ্যক্রমে ওই ড্রয়ারটা ওর কাজিন খুলতে পারেনি। কিন্তু মুকেশ বুঝতে পারে যে এই মুহূর্তে এতগুলো টাকা ওর এই বাসায় রাখাটা একদমই উচিত হবে না। তাই সে ওই সব টাকা নিয়ে চলে যায় সারিকার কাছে, আর সারিকাকে বলে যে এই টাকাগুলো ওর কাছে রাখতে। সারিকা তখন টাকাগুলো রাখতে রাজি হয়, কিন্তু একটা কন্ডিশনে, সেটা হচ্ছে সারিকার সঙ্গে ওর আবারও শারীরিক সম্পর্ক করতে হবে। মুকেশ তখন রাজি হয়ে যায় আর ওরা দুজন শারীরিক সম্পর্ক করতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওদের বাসায় এসে উপস্থিত হয় খান্না, আর এই দৃশ্য দেখে খান্না অনেক রেগে যায়। তখনই সারিকার সঙ্গে অনেক চিল্লাচিল্লি করে খান্না। এক পর্যায়ে সারিকাকে মারতে শুরু করে, আর এই সুযোগে সেই বাসা থেকে দৌড়ে বের হয়ে যায় মুকেশ। আর এই দিক দিয়ে এই ঘটনার পরে মুকেশ অনেক ভয় পাচ্ছিল তার বাসায় যেতে। আর এই দিক দিয়ে আমরা দেখতে পাই এই সম্পূর্ণ ঘটনাটি সারিকার হাজবেন্ড খান্না অনেক ট্যাকটিক্যালি হ্যান্ডেল করে। খান্না ওর বাসা থেকে বেরিয়ে সোজা চলে আসে মুকেশের ফুপুর বাসায়, আর তাকে বলে যে আজকে সকালবেলা মুকেশ মদ খেয়ে তাদের বাসায় গিয়েছিল আর সারিকার কাছে টাকা দাবি করেছিল। কিন্তু সারিকা দিতে রাজি না হওয়ায় সারিকাকে অনেক গালাগাল করেছে, এমনকি সারিকার সঙ্গে জোর জবরদস্তি করারও চেষ্টা করেছে। আপনি প্লিজ আপনার বাসায় ছেলেটিকে জায়গা দিবেন না, আর আমি চাই ওকে এই এলাকা থেকেও বের করে দিতে। যদি আপনি ওকে আপনার বাসায় রাখেন তাহলে আপনার হাজবেন্ডের চাকরিটা থাকবে কি থাকবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। আর এই কথা বলে খান্না ওই বাসা থেকে বেরিয়ে যায়। রাতের বেলা মুকেশ যখন বাসায় ফিরে আসে তখন ওর ফুপু ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর তখনই ওকে ওই বাসা থেকে বের করে দেয়। মুকেশেরও আর কিছু করার নেই, তাই বাধ্য হয়ে বাসা থেকে বেরিয়ে ওর ব্যাগ নিয়ে সোজা চলে আসে জনির কাছে। জনি ওকে কিছুদিন থাকার জন্য একটি জায়গা দেয়, কিন্তু এই জায়গাটিও পার্মানেন্ট না, যে কোনো মুহূর্তে ওর ছেড়ে দিতে হবে। আর মুকেশ ওই বাসায় থাকতে চায় না, কারণ ওর প্ল্যান হচ্ছে ও একটা ভালো বাসা ভাড়া নিবে আর তারপর ওর বোনদেরকে ওই বাসায় নিয়ে আসবে। কিন্তু মুকেশের এগুলো করতে তো অনেক টাকার দরকার, বেচারার কাছে এখন এত টাকাও নেই। তাই ও বাধ্য হয়ে ওর যে ক্লায়েন্টের ডায়েরিটি ছিল ওই ডায়েরিটি হাতিয়ে সমস্ত ক্লায়েন্টকে কল করে তাদের কোনো সার্ভিস লাগবে কিনা, কিন্তু কেউই কোনো সার্ভিস নিতে রাজি হয় না। এই দিক দিয়ে আবার মুকেশ বারবার সারিকাকে কল দিচ্ছে, কারণ সারিকার কাছে রাখা ওর টাকাগুলো নিতে হবে, কিন্তু সারিকাও ফোন ধরছে না। বেচারা এখন এত টেনশনে পড়ে গিয়েছে, হাতে একদমই টাকা নেই, কি করবে ও কিছুই বুঝতে পারছে না। তখন মুকেশ একটি প্ল্যান করে, সে জনিকে সারিকার বাসায় পাঠায় ওই টাকাগুলো চাওয়ার জন্য। ও নিজে তো আর যেতে পারবে না, কিন্তু জনি ওই বাসা থেকে ফিরে এসে বলে যে সারিকা বলেছে ওর কাছে নাকি কোনো টাকা নেই। এমনকি সারিকা এটাও বলেছে যে তুমি বা আমরা কেউ যদি আবার ওই বাসায় যাই তাহলে আমাদেরকে পুলিশে দিয়ে দিবে। এই কথা শুনে মুকেশ তখন অনেক ভেঙে পড়ে আর অনেক রেগে যায় সারিকার উপরে, কারণ ওর তো এই শেষ সম্বলটুকুই ছিল। আর এতদিন ও যা করেছে সব তো সারিকার কথাই করেছে, শেষ পর্যন্ত সারিকা ওর সঙ্গে এরকম করলো। কিন্তু তখন জনি ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে।
পরের সিনে আমরা দেখতে পাই মুকেশ একটু শান্ত হয়ে ওর বোনদেরকে ফোন দেয়, কিন্তু তখনই ওর বোনরা বলে যে ওরা দুজন দিল্লি আসছে ওর কাছে। এটা শুনে মুকেশ অনেক রেগে যায়। ও বলে যে আমাকে না জানিয়ে তোমরা এই সিদ্ধান্ত কেন নিলে? তখন ওরা বলে যে আজকে হোস্টেলের ওয়ার্ডেন মদ খেয়ে ওদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, আর তাই ওরা শেষমেশ বাধ্য হয়েছে ওই হোস্টেলটা ছাড়ার জন্য। এখন এইরকম কথা শুনে মুকেশ কি করবে সে বুঝতে পারছে না। ওর কাছে একটা টাকাও নেই। ও কিভাবে ওর বোনদেরকে রিসিভ করবে, কোথায় রাখবে, এই টেনশনেই বেচারা পুরো পাগল হয়ে যাচ্ছিল। তখন মুকেশ বাধ্য হয়ে জনির কাছেও টাকা চায়, কিন্তু বেচারা নিজেও তো গরিব, সে কোত্থেকে টাকা দিবে? জনিও টাকা দিতে পারে না। মুকেশ আর জনি যখন মদ খেয়ে বাসায় ফিরে আসছিল তখন মুকেশের সঙ্গে দেখা হয় পিএইচডি তখন ক্লায়েন্টের সন্ধানে যাচ্ছিল। মুকেশ আর কি করবে, বাধ্য হয়ে বেচারা পিএইচডির কাছে হেল্প চায়। পিএইচডিও তখন ওকে হেল্প করে, ওকেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাহিরে নিয়ে যায়। প্রথম রাতেই মুকেশ ক্লায়েন্টও পেয়ে যায়, কিন্তু আনলাকিলি একসঙ্গে 3 জন, আর ওই 3 জন ছেলে সারা রাত্র মুকেশের অবস্থা অনেক খারাপ করে ফেলে। সকালবেলা মুকেশের এত খারাপ আর লজ্জা লাগছিল নিজের উপরে যে এতগুলো টাকা থাকা সত্ত্বেও লাস্ট পর্যন্ত সামান্য কিছু টাকার জন্য ও ছেলেদের সঙ্গে রাত কাটাতে হলো। এই জিদেই মুকেশ আর কোনো ভয় না পেয়ে সরাসরি রওনা দেয় সারিকার বাসায়। সারিকার বাসার সামনে গিয়ে ও লুকিয়ে সারিকার বাসায় ঢুকে, আর সারিকাকে দেখা মাত্রই ও একটি ছুরি বের করে সারিকার গলায় ধরে বসে। আর সারিকার কাছে ও যেই টাকাগুলো রেখেছিল ওই টাকাগুলো চেতে থাকে, কিন্তু সারিকা তখন ওকে বলে যে আমি তো এই টাকাগুলো অনেক আগেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, তুমি যেই ছেলেটিকে পাঠিয়েছিলে তার মাধ্যমে। কিন্তু মুকেশ এই কথা বিশ্বাস করে না। ও আরো চিল্লাচিল্লি করতে থাকে সারিকার সাথে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওদের বাসায় এসে হাজির হয় খান্না ওদেরকে দেখে ফেলার আগেই সারিকা মনে মনে চিন্তা করে যে খান্না যদি আবারও সারিকা আর মুকেশকে একসঙ্গে দেখে ফেলে তাহলে এবার খান্নার কিছুতেই সারিকাকে ওর বাসায় রাখবে না, আর পুরো এলাকায় ওকে একটি প্রস্টিটিউট হিসেবে পরিচয় দিবে। আর তাই সারিকা একটি প্ল্যান করে, সে নিজে যেন তার হাজবেন্ডের কাছে খারাপ না হয় আর সে মুকেশকেও যেন খারাপ বানাতে পারে। এর জন্য মুকেশের হাতে থাকা সেই ছুরিটি আস্তে করে অল্প একটু নিজের পেটে ঢুকিয়ে দেয়, যাতে করে খান্না দেখা মাত্রই বুঝতে পারে যে মুকেশ ওকে মারার জন্য এসেছিল। কিন্তু মুকেশ যখন সারিকার এই নোংরা প্ল্যানটির কথা জেনে যায় তখন মুকেশের মাথায় পুরো রক্ত উঠে যায়। ওর হাতে থাকা সেই ছুরিটি দিয়ে ও সারিকার পেটে দেদারসে স্ট্যাব করতে থাকে, যার জন্য সারিকা এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর ওই মুহূর্তে ওই রুমে এসে হাজির হয় সারিকার হাজবেন্ড খান্নাকে দেখা মাত্রই মুকেশ সঙ্গে সঙ্গে ওই বাসা থেকে দৌড়ে বেরিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে ওর বাসায় ফিরে আসে। ও জনিকে সব জায়গায় খুঁজতে থাকে, এসে দেখে জনি বাসায় নেই, ওর জামা কাপড়ও এখানে কোনো কিছু নেই। পাগলের মতো ও মোবাইল বের করে জনির যেই সব পরিচিত মানুষজন আছে তাদেরকে ফোন দিতে শুরু করে, কিন্তু ওরাও তখন মুকেশকে বলে যে জনি তো মরিশাসের জন্য রওনা দিয়ে দিয়েছে, বেশ কিছুদিন আগে জনি অনেকগুলো টাকা পেয়েছে। আর এই কথা শুনে তো মুকেশের মাথা পুরো হ্যাং হয়ে যায়। মুকেশ তখন মনে মনে ভাবতে থাকে সারিকা তাহলে যেটা বলেছিল সেটাই সত্যি, জনি টাকা নিয়ে গিয়েছে আর আমি সারিকার কথা বিশ্বাস না করে ওকে মেরে ফেললাম। এই দিক দিয়ে মুকেশের ফোনে আবার ফোন দিয়েছে ওর বোনরা, ওকে বলছে যে ওরা স্টেশনে দাঁড়িয়ে আছে, ওদেরকে নিয়ে যেতে বলছে মুকেশকে। ও কি করবে তখন বুঝতে পারছে না, ও চারোপাশ যেন অন্ধকার হয়ে আসছিল। মুকেশ তখন ওর বোনদেরকে বলে যে তোমরা ওখানেই দাঁড়াও, আমি তোমাদেরকে নিয়ে যেতে আসছি। এই কথা বলে মুকেশ বাসা থেকে বেরিয়ে যখন স্টেশনের দিকে রওনা দেয় ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়ি এসে মুকেশের সামনে দাঁড়ায়। মুকেশ বুঝে যায় যে অলরেডি পুলিশও তাকে খোঁজা শুরু করেছে। ও তখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ও একটি বিল্ডিং এর ছাদে গিয়ে উঠে। পুলিশ ওর পিছনে পিছনে ওই বিল্ডিং এর ছাদে গিয়ে উঠে, কিন্তু মুকেশ এখন আটকা পড়ে গিয়েছে। পিছনে ওর পুলিশ দাঁড়ানো আর সামনে খোলা ছাদ, কোথায় যাবে ও বুঝতে পারছে না। এর মাঝখানে ওর বোনরা ওকে বারবার ফোন দিচ্ছে, ওরা স্টেশনে দাঁড়িয়ে আছে, ওদেরকে নিয়ে যেতে বলছে মুকেশকে। কিন্তু মুকেশ কি করবে, ওর এখন কিচ্ছু করার নেই, ও কি করবে সেটাও বুঝতে পারছে না। আর তাই বাধ্য হয়ে শেষমেশ ওই ছাদ থেকে লাফ দিয়ে ও আত্মহত্যা করে। আর এইভাবেই একটি অসহায় সহজ সরল ছেলের এই ছোট্ট কষ্টের বেদনাদায়ক জীবনের সমাপ্তি ঘটে। মুকেশের কি কোনো দোষ ছিল? সে তোর ফুপুর বাসায় একটু মাথা গুজার ঠাঁই চেয়েছিল আর 3 বেলা 3 মুঠো খাবার চেয়েছিল, আর তো বেশি কিছু চায়নি। কিন্তু এই সামান্য জিনিসটা পেতেও ও শুনতে হয়েছে হাজারো কথা, পেতে হয়েছে হাজারো লজ্জা। নিজের 2 বোনকে তার কাছে এনে রাখতে চাওয়াটাই কি তার অপরাধ ছিল? নাকি জনির মতন এইরকম একটি মানুষকে বিশ্বাস করাটাই তার অপরাধ ছিল? নাকি সারিকার মতন একটি মেয়েকে সে ভালোবেসে ফেলেছে এটা ভাবাটাই তার ভুল ছিল? নাকি এই সমাজটাকেই মুকেশ চিনতে ভুল করেছিল? তার আত্মহত্যা করা ছাড়া কি আর কোনো রাস্তা খোলা ছিল? কিংবা আত্মহত্যা না করে তার 2টি ছোট বোনের কথা ভেবে কি তার বেঁচে থাকাটা উচিত ছিল? সো ভিউয়ার্স, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আবারও হাজির হব নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন স্টে উইথ আস। আল্লাহ হাফেজ।